জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। মা দুর্গার চরণে শত কোটি প্রণাম। আচ্ছা ভাই বলতো, আমরা এটা কোথায় এসেছি? কেন, আমরা এখন চলে এসেছি সৌমাফু আঙ্কেলের বাড়িতে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, বাড়িতে এসেছি, এত আয়োজনও দেখছি, কিন্তু আমরা কি করতে চলেছি একটু বলতো। তুমি তো একেবারেই বোকা দেখছি। সামনে মিষ্টির হাঁড়ি, পেছনে এত বড় দুর্গার ছবি, আর সামনে এত গুণী লোক, তাও তুমি বুঝতে পারছো না যে আমরা কি করতে এসেছি? না না, বুঝতে পারছি একটু একটু, কিন্তু কি বলতো, এত আয়োজন দেখে না আমি পুরো হকচকিয়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতেই পারছি না। আমরা এখন চলে এসেছি বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে। তাই? হ্যাঁ। আচ্ছা ভাই, তুই তো বললি বিজয়া সম্মেলনের অনুষ্ঠান, তার মানে নিশ্চয়ই অনেক রসগোল্লা খাওয়া হবে। আচ্ছা, তুমি শুধুমাত্র রসগোল্লাই খাবে আর অনুষ্ঠান করবে না? হ্যাঁ, তা তো করবই, কিন্তু কি করব? আমরা আজকে নাচ গান কবিতার মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানটাকে আনন্দ উদযাপন করব। তাই বুঝি? হ্যাঁ, ওই দেখো বসে আছে, যেন মনে হচ্ছে কার্তিকের ছোট ভাই। তুই বুঝি শ্রীদীপের কথা বলছিস? হ্যাঁ গো, আমি শ্রীদীপদার কথা বলছি। তাহলে শ্রীদীপকে একটু ডেকে নি। কেন? বাহ, এটাও জানিস না, তুই খালি পড়াশোনা নিয়েই থাক, এর বাইরে আর তোকে বেরোতে হবে না। আমি কিন্তু পূজা মণ্ডপে মণ্ডপে দেখেছি, ও অনেক জায়গায় আবৃত্তি করে, আর ভীষণ ভালো আবৃত্তি করে কিন্তু। তাহলে ওকে ডেকে নি। হ্যাঁ, তাহলে তো শ্রীদীপদাকে ডাকতেই হচ্ছে। শ্রীদীপ? শ্রীদীপদা, তুমি চলে এসো। তা কৃপণ আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুড়ি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। এ কি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বাহ, খুব সুন্দর একটা আবৃত্তি কিন্তু আমরা শুনে নিলাম। আমার কিন্তু মন প্রাণ জুড়িয়ে গেল। কিরে, ওভাবে তাকাচ্ছিস কেন? তোর বুঝি প্রাণ জুড়ায়নি? আরে আর কিছু বলারই তো নেই, আমি একদম ভাষা হারিয়ে ফেলেছি। দেখো সামনে যারা বসে আছেন তাদের তো চোখ স্থির হয়ে গিয়েছিল শ্রীদীপদার আবৃত্তিতে। আচ্ছা তিয়াসদি, আমি একটা প্ল্যান ভেবেছি।
তুই আবার কি প্ল্যান বানালি, চটপট বলে দে। ওই দেখো কি সুন্দর সেজেগুজে আছে, মনে হচ্ছে নাচ করবে। তাহলে ওকে একটা নাচ করার জন্য ডেকে নি, কি বলিস? তা কেন, ও কি পারবে নাচ করতে? পারবে না মানে? আরে এখানেই তো আমাদের সুরাকার সংস্থা স্বতন্ত্র, একেবারে আলাদা। ও পারবে না তাই কি হয়? বোন তুই চলে আয় তো, ভাইকে একবারে মোক্ষম জবাব দিয়ে দে। এবারে মঞ্চে ছোট্ট বোন রীতিশা। আকাশের পথের পাশে আকাশের বাতাসে গন্ধে দেয়া ফুলের বেদে কিন্তু খুব সুন্দর একটি নৃত্য দেখে নিলাম। কি ভাই, তুই তো জবাব পেলি তো সুরাকাশ পরিবারের শিক্ষার্থীরা কি পারে আর না পারে? হ্যাঁ তিয়াসদি, আমি তো ভাবতেই পেরেছিলাম না যে এত ছোট মেয়ে কিভাবে এত সুন্দরভাবে নাচ পরিবেশন করতে হ্যাঁ, পারে। তা পারবে কেন? সত্যি আমি তো কিছুক্ষণের জন্য অবাক হয়ে গিয়েছিলাম। ওই দেখো আমাদের শাগনিক দাদাকে দেখো, কখন থেকে উসখুসি করে যাচ্ছে, ঠিকভাবে বসতেই পারছে না। জানো তিয়াসদি, শাগনিক দাদা কি শুনেছি খুব সুন্দর চণ্ডী পাঠ করে। তাই নাকি? হ্যাঁ, তার সঙ্গে সুন্দর গানও করে। ও মা, তাই? হ্যাঁ, তাহলে আমরা শাগনিক দাদাকে ডেকে নিই। অবশ্যই। প্রথমে আমরা শুনে নেব চণ্ডী পাঠ, তারপরেই শুনবো শাগনিক দাদার কণ্ঠে সুন্দর একটি গান। শাগনিক দাদা তুমি চলে এসো। देवी प्रपन्ना त्रिहरेण प्रसीद प्रसीद मातर्जगतोरखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरि देवी चरः चरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यततः स्थितासि अपांग स्वरूपस्थितया त्वमयि आव्यायति कृतस्थमलङ्घवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तवेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्तास्तव देवी वेदः स्त्रियः समस्ता सकला जगत्सु त्वमयि गया पुरितम् अमकैरत् काते स्तुति दव्य परा परुषिः। উপস্থিত সকলকে আমার প্রণাম, সকলকে জানাই শুভ বিজয়া।
ইতিমধ্যে উমা কৈলাসে গমন করেছেন, তার জন্য এখনও সেই দুঃখ আমাদের মনে হয়তো আছে, অনেকের আছে। তো সেই উপলক্ষে আমি একটি গান করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা, বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা। ধন্যবাদ। আমরা শাগ্নিদার কাছ থেকে সুন্দর একটি মহালয়া পাঠ শুনে নিলাম। এতক্ষণ মনে হচ্ছিল যেন আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শুনছিলাম। ভাই, ও ভাই কৃষাণু, তুই বাড়িতে এত বদমাইশি করিস কেন বলতো? তুই মায়ের কথা কেন শুনিস না? আমিও তোর মতো, বুঝলি, বদমাইশি না করলে আর ভালো লাগে না। এই এই, তুই ওকে অত বকছিস কেন রে? ভাই, তুই আমার সাথে চল তো, একটা আবৃত্তি শোনাবি। এর কাছে থাকলে খালি দুষ্টু বুদ্ধিগুলোই শিখবি। চ চ, একটা আবৃত্তি করবি। আয়। নমস্কার। কবি প্রণব ঘোষের কবিতা টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে কি আমি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেটে নেই কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিকই। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে হলো তাই দেরি। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ ঠাকুর মাথায় রেগে মেগে কাই। মাকে বললেন, বৌমা হাঁচি পড়ল, বেরোই না জানো। টিক 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 টুক্ষুনি। মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা আবার পড়ল বাধা। দইয়ের ফোঁটা হাতেতে বিপদ তারিনি,
কোমরে ঝুলছে ধাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুটিবোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে। হাই হাই হাই, ওটা একটা শালিক। অতি সাবধানে ঘরের বাইরে যেই না, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে। হাই হাই হাই, ওটা একটা শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্যে বাড়ির সবাই শালিক খুঁজছে। আইরে শালিক আয়, আইরে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়। শালিক জুটল অবশেষে, রিক্সা ছুটলো খুব জোর। আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরও দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজগজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়েও তুমি ডুবে আছো কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকা ঝকা করে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার। ছোট্ট ভাই কৃষাণু, তুই এত বদমাইশি করতে পারিস বলেই এত সুন্দর করে আবৃত্তি করতে পারলি। তোকে জানাই অসংখ্য নাড়ু মুরগির ধন্যবাদ। বেশি করে খাস, তাছাড়া আবার সর্দি লেগে যাবে তোর। ভাই, তোকে একটা কথা বলবো। কি কথা? জানিস তো, আমি না অনেকক্ষণ থেকে দেখছি ওখানে ঋদ্ধিমান চুপটি করে বসে আছে। হ্যাঁ, ঠিকই বলেছ। ঋদ্ধিমানকে আমিও তখন থেকে দেখছি চুপচাপ শান্ত ছেলের মতো বসে আছে। ঋদ্ধিমানের কাছ থেকে এবার একটা আবৃত্তি শুনে নিলে কেমন হয়? খুবই ভালো হয়। ঋদ্ধিমান, তুমি চলে এসো। নমস্কার। আমার আজকের নিবেদন কবি কার্তিক ঘোষের কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপ কাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হিরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ ওদের জন্যে। আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভাই। শুধু এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা
পাশ করে গেছে, এবারেও টেনে টুনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কালীগর বলি আজ। দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। মিষ্টি ভাইয়ের কাছ থেকে মিষ্টি মিষ্টি গলায় একটা মিষ্টি আবৃত্তি আমরা শুনে নিলাম। আচ্ছা ভাই, এবারে আমরা কি করব বলতো? কেন, এবারে আমরা শুনে নেব গিটার। গিটার তো শুনবো, কিন্তু কার কাছ থেকে শুনবো? আমরা গিটার শুনে নেব আমাদের আজকের অনুষ্ঠানের সকলের প্রিয় সৌমভু আঙ্কেলের সুযোগ্য পুত্র দীপাংশুদার কাছ থেকে। দীপাংশুদার গিটার একবার আমি প্রভারানী স্কুলের অনুষ্ঠানে দেখেছিলাম। দেন আই এম বিকেম স্পেল বাউন্ড। ডেকে নিচ্ছি সৌমভুদা। দেখ দাদা কেমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ধরে নিয়ে আয় তো। দীপাংশু দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। জানো তিয়াসদি, আমাদের এই ঐশানীদি আমাদের স্কুল অর্থাৎ লাধুরামের বার্ষিক অনুষ্ঠানে সরস্বতী টিভিতে এত সুন্দর সাংবাদিকতার অভিনয় করেছিল, তোমাকে কি বলবো বুঝলে। সে তো গেল তোদের স্কুলের কথা, সেখানে তো আর আমি ছিলাম না, আমাকেও তো একটা আবৃত্তি শুনতে হয় নাকি? তাহলে ওকে ডেকে নিই। অবশ্যই। ঐশানী তুই চলাই। কবি সুবোধ সরকারের কবিতা ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরুণী, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত।
চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গাছ ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। দেখলি তো ভাই, কি সুন্দর আবৃত্তি করলো ঈশানী। হ্যাঁ তিয়াসদি, তুমি একদম ঠিক বলেছ। জানো তিয়াসদি, আমি কাল সারা রাত ধরে ঘুমোতে পারিনি। কেন, তুই এমন কি রাজকার্য করছিলি যে ঘুমাতে পারিসনি? আরে কালকে আমি সারা রাত ধরে দেখলাম ইন্টারনেটে সার্চ করে যে আমাদের সকলের প্রিয় প্রিয় সৌমভু আঙ্কেল উমাপদ স্যারের কাছে আবৃত্তি শিখতেন। শুনেছি তিনি নাকি খুব ভালো আবৃত্তিও করেন, বুঝলে? তাই নাকি? সে তো বুঝলাম, কিন্তু কি বলতো, উনি তো অনেক দিন আবৃত্তি প্র্যাকটিস করেননি। তাই বরং আমরা ওনার কাছ থেকে দেখে দেখে একটা আবৃত্তি শুনে নিই, কি বলিস? ঠিকই বলেছো একদম। স্যারকে ডেকে নিচ্ছি। তো এখানে যারা উপস্থিত আছেন আর কি, আমার এই ছোট্ট কুটির বা বাড়ি বা মন্দির যেটাই বলুন না কেন, তা আপনারা সবাই এসছেন, আমি আপ্লুত এবং গর্বিত। তা উমা গেল, শ্যামা আসছেন, তা সেই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান। আমাকে যখন আমি পুজোতে ছিলাম না শেষ দিকটায়, যখন আমি বাজারে গেলাম, আমাকে যখন হরিদা প্রস্তাবটা দিল যে তোমার বাড়িতে করলে কেমন হয়, তা আমি সাথে সাথে বললাম হ্যাঁ, আমি বা আমার পরিবারের শিল্পসত্তা ব্যাপারটা রয়েছে, হয়তো আমি জড়িত নই, এখন নেই, কিন্তু আছে। হ্যাঁ, হলে মন্দ নয়, ভালোই হয়। তা আয়োজন করে ফেললাম, তা আয়োজন অনুষ্ঠান চলছে, হয়তো সাঙ্গ হয়ে যাবে, কিন্তু স্মৃতিটা মনের মধ্যে থেকে যাবে। তা এই শারদীয়ার যে বিজয়ের বৈঠকি আড্ডার অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি, আমি সত্যি গর্বিত। তা আপনাদের সহযোগিতা তো অবশ্যই আছে। তা ছোটদেরকে আমি আমার স্নেহ এবং ভালোবাসা জানাই, আর যারা বড়রা আছেন তাদেরকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি, আর সমাবেশীদের জন্য আমার আন্তরিক বন্ধুত্ব। এটুকুই বলার। কিন্তু কবিতার কথা বললো যখন, তা আমি একটু চেষ্টা করব আপনাদের সামনে, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। আমার তো ধরুন মুখস্থ নেই, তা দেখে দেখে একটা কবিতা একটু বলার চেষ্টা করি। আমি আমার মতন করে বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল, করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা।
এ পাড়াতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলোতে এসে, যত চাও তত লও, তরণী পরে আরও আছে, আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার ওই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সকলকে ধন্যবাদ। আমরা সৌমুখ আঙ্কেলের কাছ থেকে খুব সুন্দর একটি আবৃত্তি শুনে নিলাম। জানিস তো ভাই, রূপসা কিন্তু খুব সুন্দর নাচ করে। দেখ কত সেজেগুজে এসেছে, মনে হচ্ছে যেন মা দুর্গার অবতার। দেখি দেখি পায়ের ঘুঙুর আছে নাকি দেখি। ও মা, ঘুঙুর নাই, দেখ তোর নাচে দেখবো না। আরে ইতিহাস দি, তুমি তো দেখছি দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছ। তুমি মেয়েটাকে শুধু শুধু বকছো কেন? এত সুন্দর সাজগোজ করে আছে, রূপসা তোর নাচ আমরা দেখবই। চল চল নাচ দেখবো। নমস্কার, সকলকে শুভবিজয়া। মা তো কৈলাসে সব অনেক আগেই চলে গেছে, তবে সকলের মাঝেই আছে মা দুর্গা, তো তাই আমার এই নাচ।
সত্যি খুব সুন্দর একটি নৃত্য আমরা দেখে নিলাম। মৌসুমী আন্টি, ও মৌসুমী আন্টি, শুনেছি তুমি নাকি নাচের শিক্ষিকা। না, নাচের শিক্ষিকা নয়, নাচ ও মা তাই? কিন্তু আমি যে ফেসবুকে দেখলাম ডান্স টিচার লেখা ছিল। যাই হোক, তাহলে হয়তো আমি ভুলই দেখেছি। সে তুমি নাচের শিক্ষিকা হও বা গানের শিক্ষিকা, আজ আমি তোমার কাছে নাচও দেখবো না, গানও শুনবো না। তুমি বরং তোমার ছেলেবেলার কথা বলো, মানে সপ্তমী অষ্টমী, মানে এই পুজোর দিনগুলো তুমি কিভাবে কাটাতে। তখন তো আর আমি ছিলাম না। পুজোর দিন তোমার কথা অনুযায়ী আমাকে তাহলে ছেলেবেলায় ফিরে যেতে হয়। আর ছেলেবেলায় ফিরে গেলে তোমরা যেমন এখন সুন্দর অ্যাঙ্কারিং করছো, তোমাদের অ্যাঙ্কারিং দেখছি। আমাদের ছোটোবেলায় আমরা সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন প্রচুর ঠাকুর দেখতাম। দশমীর ভাসান দেখতাম নদীর ধারে গিয়ে। আমি যেহেতু কাঁদির মেয়ে, কাঁদিতে নদীর ধারে ঠাকুর বিসর্জন হতো, সেটা দেখতাম। তারপরে আমাদের সেটা এখন হারিয়ে গেছে। সেটা আমাদের সময় ছিল পাড়ায় প্রত্যেকের বাড়িতে দশমীর সন্ধেবেলায় প্রণাম করতে যাওয়া। এটার একটা কারণও ছিল। এই প্রণাম করতে গিয়ে প্রত্যেকের বাড়িতে আমরা নাড়ু পেতাম, এবং সেই নাড়ু সকল বান্ধবীরা মিলে নিয়ে এসে কার কতগুলো নাড়ু হলো, আমাদের বাড়ির সামনে একটা কাঠের মিল আছে, সেখানে বসে কার নাড়ু কতগুলো হয়েছে গুনে বসে বসে আমরা নাড়ু খেতাম। এই তোমার কথা শুনে আমার ছোটোবেলার সেই স্মৃতি জিয়া নস্টাল হয়ে গেল, আমার ছোটোবেলার স্মৃতি উঠে এলো। হ্যাঁ, এখন তোমাদের এটা হারিয়ে গেছে। এখন সবাই বোধহয় ফোনেই বিজয়ার প্রণাম দেয়। শুভ বিজয়া আর বিজয়ার প্রণাম ফোনেই হয়ে যায়, এখন আর লোকের বাড়ি যাওয়া নেই। কিন্তু আমাদের ছোটোবেলায় এটা ছিল। তারপরে আরও অনেক কিছুই ছিল। আমরা নাচ গানও করেছি, সবই করেছি, তার মধ্যে ঠাকুর দেখেছি, মজা করেছি। এখন তোমাদের সময়, তোমরা তোমাদের মতন করো। হ্যাঁ, সকলকে শুভেচ্ছা। সকলে তোমাদের সামনে দীপাবলি খুব ভালো কাটুক। সত্যি খুব সুন্দর কথা শুনে নিলাম আন্টির কাছ থেকে। যা বুঝলাম, আগেকার দিনের দুর্গাপুজো আর এখনকার দিনের দুর্গাপুজোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা ভাই, এবারে আমরা কি করব একটু বলতো? সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমার নিবেদন আমি সেই মেয়ে, কবি শুভ দাশগুপ্ত। আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সে মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট। আমি সে মেয়ে। আমি সে মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্রেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে আপনি যাকে পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মেয়ে।
আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সে মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে সেই রণদুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানরের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সে মেয়ে, হয়তো বা। নমস্কার। সত্যি বর্তমান সমাজের একটি যুগোপযোগী আবৃত্তি আমরা শুনে নিলাম। এখনো পর্যন্ত সমাজে নারীরা অবহেলিত, বঞ্চিত। তারই প্রেক্ষাপটে কেয়াদিদের কাছ থেকে শুনে নিলাম আমি সেই মেয়ে। এবারে আমরা শুনে নেব আমাদের সকলের প্রিয় সৌমহু আঙ্কেলের বোন মহু আন্টির কাছ থেকে এটি সুন্দর আবৃত্তি, যার আবৃত্তি না শুনলে আমাদের অন্তরাত্মা যেন তৃপ্তি পায় না। মহু আন্টিকে মঞ্চে রেখে নিচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলিম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার করু পদ্মতলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে, পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, খাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঠুলে ঠুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল।
শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসে আছে শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় কখনো হবে। নমস্কার। ধন্যবাদ জানাই মহুয়া আন্টিকে তার এই অসাধারণ আবৃত্তি পরিবেশন করার জন্য। ওই দেখো, ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিন মূর্তি, মানে যাকে বলে হরিহর আত্মা। ঢুকছেন যখন একসাথে ঢুকছেন, আবার বাইরে যখন বেরাচ্ছেন তাও একসঙ্গে বেরোচ্ছেন। না বাবা, আমি বাবা ওই প্রসঙ্গে আর যাব না। প্রথমে আমরা চলে যাব তিন মূর্তির প্রথম মূর্তির কাছে। আপনার মধ্য গগন যে ধীরে ধীরে বেড়েই চলেছে, আচ্ছা আপনি কি খান বলুন তো একটু। এটা না বললে কি আর আমি তাপস? আমি তো এই জন্যই তাপস, আমার মধ্য গগনটা বাড়বে বলেই আমি তাপস। যাই হোক, এখন কি করণীয় বলো? ধীরে ধীরে আপনার আরও মধ্য গগন তো বেড়েই চলে, সমস্যা আছে, একটু আমার মতো হন। এখন যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা তাপস স্যার, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত রকম ইন্টারনেটে দেখেছি আপনি খুব সুন্দর গান করেন, তাহলে আজকে একটু গান হয়ে যাক। ই বাবা কি বলছে? আমি তেমন গান টান জানি না গো, আমি তেমন গান টান জানি না। গান না কবিতা জানে স্বপনদা বরুণদা। আমি দুই চারখান কথা বলি বটে। না না, আমি বিভিন্ন রকম অনুষ্ঠানে দেখেছি আপনি খুব সুন্দর গান করেন, আবার হ্যাঁ করিয়ে দিব, একখানা গান করিয়ে দিব। একটা আলাদা টেস্টি জিনিস, সেটা স্বাদ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। ধাতিনা নাতিনা নাতিনা ধাতিনা ভোরের দরজা হাট, বাহ, কি সুন্দর। ধাতিনা নাতিনা শুনছি নতুন শতাব্দী তার ডাক। অসাধারণ। ধাতিনা নাতিনা নাতিনা ধাতিনা ভোরের দরজা হাট, কি সুন্দর গলা। ধাতিনা নাতিনা শুনছি নতুন শতাব্দী তার ডাক। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়। এই থামো দিয়াস দিদি, আমাকে থামালি মানে? কখন থেকে সেই বেসুরে গলায় গান করে যাচ্ছ? দেখো তোমার গান শুনে সবাই কানে হাত দিয়ে বসে আছে। কই? না, সবাই কানে হাত দিয়ে বসে আছে, দেখো তুমি থামো। এবারে আমাদের এই চায়ের ব্রেকের পর আমাদের তাপস স্যার চা খেয়ে একদম গলা ঠিক করে নিয়েছেন। এবারে আমরা তাপস স্যারের কাছ থেকে একটি সুন্দর গান শুনে নেব। গলাটা ঠিক করিয়ে লই। বেশি না, 2-3 লাইন গাই দিব। আর শেষে তোরা হাত তালিটা দিস রে। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান কতদিন, কই দেখতেও পাচ্ছি না, কতদিন আরে জীবন, কত আরে বধূ লগন, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। হাততালি হাততালি হাততালি। অসাধারণ, সত্যি অসাধারণ, অসাধারণ একটি গান শুনে নিলাম তাপস স্যারের কাছ থেকে। খুব সুন্দর গান আমরা শুনে নিলাম, আমরা যেন আমাদের প্রাণটাকে আবার ফিরে পেলাম। এবারে আমরা নিরঞ্জন কাকুর কাছ থেকে আজকের দিন সম্পর্কে, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা শুনে নেব। আজকে যে অনুষ্ঠানটা আমি হঠাৎই এসেছি আর কি, আমি অন্য একটা কাজে এসেছিলাম। আমি কর্মসূত্রে এখন ব্যারাকপুরে থাকি আর কি, ছেলে ওখানেই থাকে, ফ্যামিলিও আমার ওখানেই থাকে। আমি মাঝে মাঝে আসি, এটা আমার বাড়ি আর কি, এটা ভাইয়ের বাড়ি। আমরা 7 ভাই বোনের মধ্যে আমি হচ্ছে চতুর্থ আর কি, আর বোন আছে এবং আমি ভাইদের মধ্যে মেজো আর কি। আমাদের এই অনুষ্ঠানটা হঠাৎ হওয়াতে আমার খুব ভালোই লাগছে, কারণ আমি আজকে বিকেলবেলা চলে যাওয়ার কথা ছিল। যখন শুনলাম
ওই বরুণদা আসবে আর কি। বরুণদাকে আমি বরুণদাই বলি, কারণ আমি মাধ্যমিকে ওনার কাছে পড়েছি আর কি। মাধ্যমিকে ওনার কাছে পড়ে আমি ভালো রেজাল্ট করে এখান থেকে বেরিয়েছি আর কি, করে আমি পলিটেকনিক করে তারপরে আমি এখন কর্মসূত্রে থাকি আর কি। যাই হোক, সবাই এসছেন, সবাইকে আমার বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠান খুব ভালোই লাগছে আমার। যদি পরবর্তী ক্ষেত্রে যদি আরও কোনো প্রোগ্রাম হয় দরকার বলে আমিও অর্গানাইজ করতে পারি এখান থেকে, আমি এটা অ্যানাউন্স করছি আর কি, তাহলে সেভাবে আমি প্রিপারেশন নিয়ে আসবো। ভাই তো এটা ভাইয়ের পক্ষ থেকে করলো আর কি। খুব ভালো লাগছে, আপনারা সবাই এসছেন, সবার অনুষ্ঠান খুব ভালো লাগছে এবং আমি খুব ভালোভাবেই দেখছি অনুষ্ঠানগুলো। আমি খুব আনন্দিত তার জন্য। এবার সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। আমরা নিরঞ্জন কাকুর কাছ থেকে সত্যি খুব সুন্দর আজকে দিনের সম্পর্কে কথা শুনে নিলাম, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমরা চলে যাব 3 মূর্তির দ্বিতীয় মূর্তির কাছে। স্যার, আমি কিন্তু জানি আপনি ভীষণ সুন্দর আবৃত্তি করেন, কিন্তু একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কিচ্ছু মনে করবো না। আপনার তো দাঁত পড়ে গেছে। হ্যাঁ, একবারে 5খানা মোট দাঁত আছে। আর হ্যাঁ, আবৃত্তি করতে করতে এদিক দিয়ে বেরিয়ে যাবে না তো? কোনো দিক দিয়ে না, ঠিক ঠিক আছে। রেখে দেবো। আচ্ছা স্যার, তাহলে আপনার কাছ থেকে একটা আবৃত্তি শুনে নিই। আমরা কিন্তু আপনার কাছ থেকে আঞ্চলিক ভাষার কবিতাই শুনবো। আচ্ছা, তাই হবে। আর ইতিহাস দি, না, না। তুমি বড়দের সম্মান করতে জানো না, স্যারকে খালি অপমান করছো। না। স্যার আমাদের সত্যি খুব ভালো আঞ্চলিক আবৃত্তি করে। এটা অপমান এই নয়, এটা হচ্ছে একটা বৈঠকি আড্ডা। বসে করবো না, ওখানে করবো। সত্যি তা আমাদের মনকে উৎফুল্ল করে দিয়েছিল। তাই স্যারের কাছ থেকে শুনে নেব আরও একটি সুন্দর আবৃত্তি। স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাই। দেবাশিস দণ্ডের একটা আঞ্চলিক কবিতা এখন পাঠ করে শোনাচ্ছি। বিদ্যাসাগর মশাই, বলে কি ফেচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে, কোনটা ধরবো আর কোনটা যে ছাড়বো বুঝতেই লাগছি। কেন যে মধ্যে বর্ণ পরিচয় বইটা পড়তে গেলাম, তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে, যে সত্য কথা কয় ওয়াকে সকলে ভালোবাসে। বাবা, আমি তোমার বর্ণ পরিচয় পড়া লোক বটি গো, মিছা কথা কেন বলবো? কিন্তু ফ্যাচাং হইল, মিছা বললে পাবলিক দাঁত কেলাচ্ছে, আর সত্য বললে আরো আমাকে ধরেই কেলাচ্ছে। ভালোবাসা টালোবাসা ছাইড়ে দাও। আজ তো যত লস খাইয়েছি সত্য বলবার লেগেই। কি ফেচাঙে ফেললে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। তুমি বললে চুরি করা বড় দোষ, যে চুরি করে ওকে সকলে ঘৃণা করে। এটা কি বললে গো বিদ্যাসাগর মশাই? একটিবার দেখবো এসো, যে যত বড় চোর সে তত বড় পূজা পাচ্ছে। চাল কলা ফুল মালা সবই পাইছে। হাত কচলা কচলি আর দাঁত কেলাকেলি দেখলে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। আর সাধুগুলার যা অবস্থা কি বলবো গো, ওদের লেংটিও জুটছে নাই। কি ফেচাঙে ফেললে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। তুমি সুশীল বলে একটা ছানার কথা লিখেছিলে, ও দম তক লেখাপড়া করতো, বলতো লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইব। তোমার সুশীলকে বলে দিও, এখন সব উল্টাই গেছে, লেখাপড়া করলেই এখন মরণ। এই বিধানের কথাটাই ধরো, কত কষ্ট করে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করলো, এখন না পাইল চাকরি, না পেল কিছু কিছু করতে, আবার রিক্সা যে টানবে তাও পাচ্ছে না। এধার ওধার ঘুরে বলছে
আর ফক ফক করে শুধু বিড়ি টানছে। আরো শুনবে, এই বাদল পালের গুড বয় বড় বেটাটা, ওর নামও তো সুশীল, দিন রাত এক করে কত লেখাপড়া করলো, করে কি হলো বলে ফ্লিপকার্টের ডেলিভারি বয়। আর ওই ফুকনার ছোট বেটাটা চথা মাইনে গোটা কত পাসও করে নিল। এরপর ঝান্ডা ধরে সোজা হেড অফিসের বড় বাবু, মাস ঘুরলে কিছু নয় 50,000 টাকা। ও বিদ্যাসাগর মশাই, তুমি আর একটাবার ঘুরে আসো কেন? আসে করে হয় সমাজটাকে পাল্টাই দাও, তাই তো তোমার বর্ণ পরিচয় বইটাকে। নমস্কার। স্যার কিন্তু একদম ঠিক বলেছিলেন। সে স্যারে জটায় দাঁত উঠুক না কেন, কথা কিন্তু একটাও এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায়নি। 3 মূর্তির শেষ মূর্তি মানে বরুণ স্যার যে কি ভাবছেন আমি না জানার জন্য খুব উৎসাহিত হয়ে উঠেছি। সেটা আমি স্যারের কাছে পরেই জেনে নেব। ততক্ষণ আমি রীতিশা বুনুকে একটা আবৃত্তি করার জন্য ডেকে নিচ্ছি। নমস্কার। কবি অপূর্ব দত্তের কবিতা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। ঈশাকে তার অসাধারণ আবৃত্তি পরিবেশন করার জন্য। এবারে আমরা যাকে ডাকতে চলেছি তিনি সারাদিন খালি ছুটোছুটি করেন, একবার এদিকে তো একবার ওদিকে। তা অবশ্য আমাদের পরিবার সুরাকাশ পরিবারের জন্যই। দাদা ভাই আজকে যাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন তাকে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি রঞ্জন আঙ্কেলকে। 8টে বললে 5টায় উপস্থিত হন, তা কিন্তু আমাদের পরিবারের কথা ভেবেই। বটে বটে বলবো বটে। ঠিক আছে, শুভ বিজয়া, শুভ সন্ধ্যা। সবাইকে এইভাবে দেখবো আশা করিনি। সবার খুশি খুশি মন, খুশি খুশি ভাব, কারণ হচ্ছে আজকে সব সুরাকাশ পরিবারের পার্টিসিপেন্টের জন্য। তারা এত সুন্দর পারফরমেন্স করছে, তারা এত হৃদয় ছুঁয়ে পারফরমেন্স করেছে, এবং আমাদের প্রবীণ নবীন সবাই মিলে এত সুন্দর পারফরমেন্স করেছে। সবাই কিন্তু খুশি, আর এই খুশি ভাবটাই আমার দেখতে ভালো লাগে। আর যেখানে খুশি সেখানেই হচ্ছে মানে স্বর্গ। আর বাচ্চারা ঈশ্বরের মানে অংশ, ঈশ্বরের মানে দূত বলা যায়। তারা যখন একটা জায়গায় একত্রিত হয় সেটা একটা স্বর্গীয় সুখ উপলব্ধি হয়। আজকে একটা ভালো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, আমাদের শ্রদ্ধেয় মনোজদা। তাকে আমরা সবাই এলাকায় মানে একজন মানে ভালো জ্যোতিষ হিসাবে চিনি। আমার পরিবার তো তার মানে চেম্বারের মানে কাস্টমার, এবং তার কাছ থেকে আমরা উপকৃত। তো মনোজদার মানে জ্যোতিষশাস্ত্র নিয়ে কথাই হবে না। আমার ছেলে মেয়ের কুষ্টি সেই করেছে, আগামী দিনেও অনেক সমস্যার সমাধান সে করবে। সুতরাং আমরা ধন্যবাদ। আমার ভাগ্নের বিয়েটাও করিয়ে দিয়েছে,
তো সেও খুশি, সে ভালো একজন মানে জায়গায় মানে ইয়ে করছে, বিলং করছে, বৈবাহিক জীবন ইয়ে করছে। সেও আমাকে বলছিল মামা মানে তাকে ধন্যবাদ জানাবে। তো আসার সময় হয়নি, আজকে এসছি। তো মনোজদাকে অসংখ্য ধন্যবাদ, সে যা যা বলেছিল মিলে গেছে এবং সে একটা সুখী দাম্পত্য জীবন বিলং করছে। ধন্যবাদ মনোজদাকে। আর সবথেকে ভালো কথা, ভালো মানুষের সান্নিধ্যে যদি থাকা যায় সত্যি নিজেও ভালো হয়ে থাকা যায়। এই ভাইব্রেশনটা মানে আগামী বেশ কিছুদিন করে আবার কোনো ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে আবার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব। এই জন্যে আমি নিজে সুরাকাশের সঙ্গে মানে যুক্ত হতে পেরেছি এবং সুরাকাশের মেম্বার হতে পেরেছি। আমি মনে করি এইভাবে যদি আমরা জুড়ে থাকি ভালো হতে বাধ্য। আমি যদি ভালো হই সব ভালো। তো আমার ভালোটার জন্যই এই সুরাকাশের একজন সেবক হিসেবে আমি আছি। আমি সবসময় আমাদের গুরু, শ্রদ্ধেয় গুরু, তার আদেশে আমরা সবসময় চলি এবং আমি কিছু না, পদ কিছু নয়, জাস্ট একটা কর্ম করতে হবে, স্বেচ্ছায় মানে সেবা করতে হবে এই সুরাকাশের বাচ্চাদেরকে। হ্যাঁ, এইভাবেই চলছে জীবনটা সুন্দরভাবে কাটানোর জন্য এই পরিবারকে ধন্যবাদ। এই পরিবারের মেম্বার হওয়ার জন্য আমি খুব গর্বিত। ধন্যবাদ, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যারকে তার এই অসাধারণ বক্তব্যের জন্য। তার বক্তব্য আমাদের জীবনে সত্যি পাথে হয়ে থাকবে, এই আশায় রইলাম আমরা। কি অসাধারণ গলায় যেন মা সরস্বতীর বাস। এবারে আমরা যার কাছ থেকে গান শুনবো, না নামটা আমি আপনাদের বলবো না, নামটা আমি ভাইকেই বলবো। কে বলতো ভাই? কার কথা বলতে চাইছো আমি তো ঠিক বুঝতে পারছি না তিয়াসদি। আরে কোয়েল আন্টি। ও, পুজোর কয়েকদিন তুমি কীভাবে কাটালে একটু আমাদের সঙ্গে একটু জানাও। পুজোর কয়েকদিন আমাদের কাটানো বলতে, আমি থাকি কোয়ার্টারে, আমি বাড়িতেও থাকি না। তো তোমার আঙ্কেল পোস্ট অফিসে সার্ভিস করে, সেহেতু আমরা পুজোর 4 দিন রাত্রি ছাড়া কোথাও বেরোতে পাই না। আর পুজোর 4 দিন তার অফিস থাকে, সেহেতু বাড়িতেই সারাদিন কাটে, রাত্রে ঠাকুর দেখা হয়। আর দশমীর দিন আমি আমার বাড়ি যাই, সেখানে বাড়ি গিয়ে দশমীর দিনটা শুধু ভালো লাগে এই কারণেই, কারণ ওখানে কাঁধে করে ঠাকুর মাকে নিয়ে ঘাটে দিতে যাই। সেই জন্য ওই জায়গায় আমি দশমীতে আমি যেখানেই থাকি সেখান থেকে বাড়ি যাই। পুজো আমার খুবই ভালো কাটে। সত্যি আমরা কোয়েল আন্টির কাছ থেকে শুনে নিলাম তার পুজোর এই কদিনের অভিজ্ঞতা। এবার কোয়েল আন্টিকে আবেদন জানাবো একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা গান গাইছি, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতেই ভালোবাসি। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদি তব শক্তি, তোমার আদি তব, তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে, মন্ত্র তোমার মন্ডিত সব ভুবনে। প্রথম আদি তব শক্তি, আদি
পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি। ধন্যবাদ জানাই আন্টিকে তার এই অসাধারণ সঙ্গীত পরিবেশন করার জন্য। মা কিভাবে পুজোর কয়েকদিন কাটালো এবং কিভাবে আনন্দ করলো এই কয়েকদিনে? নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা জানাই। পুজো মানে আমার কাছে খুবই ভালো লাগে। পুজো আসার আগে থেকে যখন আমি একটা ছোটো জব করি, তো বাসে যখন যাই দেখি চারিদিকে কাশফুল ফুটেছে, তো কাশফুল দেখলেই আমার মনে হয় যেন এই পুজো পুজো ভাবটা এসে গেছে। পুজো আসার আগেই যে আনন্দটা, চলে গেলে তো খুব তাড়াতাড়ি চলে যায়, সেটা খুব মানে বিষাদ একটা ব্যাপার। তো সন্ধ্যাবেলায় যখন আমি ছেলেকে টিউশনতে নিয়ে যাই, তখন দেখি যে শিউলি ফুলের যে স্মেলটা আমার কাছে আসে, আর এই কাশফুলের দোলা, এটাতেই আমার মনে হয় যেন পুজো এসে গেছে। তো চারিদিকে আনন্দ, এত লাইটিং, এত প্যান্ডেল, এত লোকজন, আমার তো খুবই ভালো লাগে। আমার রাতের বেলায় ঘুমাতে ইচ্ছে করে না, প্রথমত বলি। আমি দরজা খুলে বসে দেখি যে আমার বাড়ির নিচে অনেক গাড়ি, অনেক লোক। আমি এবারে পুজোতে প্রথম দিনকে আমি 4টে পর্যন্ত পুজো দেখেছিলাম, তারপর যখন বাড়ি আসি তখন দেখছি প্রচুর লোক ওখানে যাচ্ছে। রাত্রি না দিন কিছু বোঝা যায় না, যে এত রাত হয়ে যাওয়া সত্ত্বেও লোকের এত আনন্দ, এটা আমার খুব ভালো লাগে। আর আমি তখন দরজা খুলে বসে দেখি, সবাই আমার বলে এই ঘুমাও, কিন্তু আমার কিছুতেই ঘুম আসে না। আমি বলি তোমরা সব ঘুমাও, আমি এখন বসে বসে এইসবই দেখবো। ওরা তো বিরক্তি হয়ে যায়, কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে যে এই পুজোর কটা দিনই এত আনন্দ, লোকজন যে এত আনন্দে মাতোয়ারা হয়ে যায়। আমরা তো আছি, লোকজন মানে রাত্রিকে রাত্রি মনে করে না। প্রতিটা প্যান্ডেলে যত রাত্রি পর্যন্ত যায় না কেন, সেখানে যে রাত সেটা কিছু মনে হয় না। আমার ভীষণই ভালো লাগে। তারপরে আমি পুজোতে খুব মজা করেই কাটাই পুজোটা। আমার এবারেও কাটিয়েছি দাদাভাইয়ের সান্নিধ্যে। এবার একটা মানে বিচারকের দায়িত্ব পড়েছিল, সেখানেও দাদাভাইয়ের এতে আমি সামলেছি। আমি আমার মৌসুমি দিয়ে দুজনে মিলে সেখানে এসেছিলাম এবং খুব ভালোই লেগেছিল আমার। এই মনীন্দ্রনগরই ছিল, অনুষ্ঠানে ছিল, সেখানে আমার খুব ভালো লেগেছে, আনন্দিত হয়েছি। এবং আজকে যে দাদার বাড়িতে এসেছি, এটাও আমার খুব ভালো লাগছে। এরকম আড্ডা সুরা কাছে, মানে আমি এর আগে এরকম আড্ডায় যাইনি, এবারে আমি প্রথম এলাম, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে যে এরকম আড্ডায় আসতে পারলাম। তো সামনে এইভাবে আমি আমার দুর্গাপুজোগুলো কাটিয়েছি। তিয়াসের সঙ্গে অনেকটা দিন ঘুরেছি, ভালো লেগেছে। মাঝে একটা ছোট্ট অ্যাক্সিডেন্টও হয়ে গেছিলো, তা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও পা কেটে গেছিলো, তাও আমি ঘুরেছি বাড়িতে না গিয়ে। তারপরে ঘুরে 4টের সময় বাড়ি ঢুকেছি। এই কটা দিনে যে মজা, সত্যি চলে গেলে আবার একটা বছরের অপেক্ষায় আমরা বসে থাকি। সেই বছরটা যে এইভাবেই পাবো এমনটা তো নয়, যদি পাই সেটা সবার সৌভাগ্য, কিন্তু সবাই আমরা চাই। আবারও সামনে হচ্ছে আমাদের দীপাবলি উৎসব, আবারও চলে এসেছে। পুজো আমাদের বাদ নেই, চলতেই থাকবে। তাই সবাইকে আমি অগ্রিম মানে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের এখানে রাখছি। জানতে পারলাম যে মা খুব সুন্দরভাবেই এই পুজোর কয়েকটি দিন কাটিয়েছে। সত্যি আমরা এবারে চলে যাব তিয়াস দি। বলবো আন্টি, শুনেছি তুমি খুব ভালো নাড়ু বানাও। তা তো জানি না, তুমি কি খেয়েছো? না, আমি ফেসবুকে দেখেছি তুমি নাড়ু বানিয়ে সেগুলো পোস্ট করেছো। আমাদের কবে খাওয়াবে? আচ্ছা, তাহলে তো আমার বাড়ি যেতে হবে, তাই না? আমি যদি জানতাম তোমরা এত আয়োজন এইভাবে করবে, আমি তো বুঝতে পারিনি। তাহলে নিয়েই আসতাম, তোমাদের একটা করে নাড়ু খাইয়ে দিতাম। আমরা সুরাকাশ পরিবার আশায় রইলাম। ঠিক আছে, পরের বার হবে অবশ্যই। দোকানে আমার যে মেয়েগুলো আসে, যারা দোকানে কাস্টমার, তাদেরকে আমি সাজানোর জন্য ব্যস্ত থাকি। তাদেরকে কীরকম কস্টিউম পরালে, ব্লাউজের ডিজাইনটা কীরকম হলে তাদেরকে ভালো লাগবে, তাদেরকে সৌন্দর্য লাগবে, এই নিয়ে আমি ব্যস্ত থাকি। এই পুজোর মধ্যে 4টে দিন আমি ওদেরকে নিয়ে ব্যস্ত। আর রাত্রির বেলা শেষে ঠাকুর দেখতে যাওয়া, আনন্দ, এটুকু। আর কি বলবো, কালী পুজো তো আসছে সামনে, তো বিজয়ের শুভেচ্ছা থাকলো, এইটুকু বলে আমি বক্তব্য শেষ করি। আমাদের অ্যাঙ্কার তিয়াস দিদির কাছ থেকে একটি আবৃত্তি শুনে নেব। তিয়াস দিদি, তুমি মঞ্চে চলে এসো। নমস্কার। উপস্থিত সকল গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। কন্যা শ্লোক, মল্লিকা সেনগুপ্তের কবিতা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধ হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন,
সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুত্তার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণীর সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম। নমস্কার। এবারে আমরা আজকের অনুষ্ঠানের অ্যাঙ্কার ছোট্ট ভাই অভ্রনীলের কাছ থেকে একটি আবৃত্তি শুনে নেব। মঞ্চে ডেকে নিচ্ছি অভ্রনীলকে। নমস্কার। সকল গুরুজনদের জানাই বিজয়ার আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের সুরাকাশ বাচিক সংস্থার আগে যিনি সম্পাদক ছিলেন আমাদের শ্রদ্ধেয় স্বপন স্যার, স্বপন স্যারের সেই আঞ্চলিক কবিতাগুলো সত্যি আমার খুব ভালো লাগে। তারই অনুপ্রেরণায় আজকে আপনাদের সামনে একটি আমি আঞ্চলিক আবৃত্তি করব। কবি রতনতনু ঘাটির কবিতা ইংলিশ মিডিয়াম। বর্মনের কবিতা ইংলিশ মিডিয়াম। পথ চেয়ে চেয়ে এলে গেঁচি গ, কখন যে হবে ছুটি। বসে থেকে থেকে ঘুম এসে যাচ্ছে, রাগে জ্বলে যাচ্ছে পুঁটি, তবু ঢঙ্কা বাজে না। দিদিমণিগুলা সুয়েটার লিয়ে উল্লিয়ে কত খেলা, দোকান করলে ভালো হতো। বাবা স্কুল লয় মেলা, আমি তো আজকে নতুন এসেছি, অভ্যাস হইলাই। থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু বেলা বান হইয়া যায়। ই কী রকম স্কুল হাগ, বাসে করে যেতে হয়। ছেলে পড়ে আর মা বসে থাকে, আর সুতনো লয়। শুধু কি পড়া গ, প্যান্ট জামা দেখো, দেখে শুনে হেসে মরি। জামা প্যান্ট জুতো পইরেছে বাবুরা, টুটিতে বেঁধেছে দড়ি। পড়ারও মরণ নাই, গরম লাগে না, টুটিতে বাজে না, দড়িকে বলছে টাই। শুধু কে দড়িকে বাবা মা বলে না,
কি জি বলে হ্যাটম্যাট, দিদিমণি লয়, মিস নাকি বলে, হেসে ফেটে যাবে প্যাট। মাস্টারকেও ষাঁড় নাকি বলে, ও তো কি গো জানতাম, বাবুদের ইটো স্কুলই লয়, ইংলিশ মিডিয়াম। এত যে ফুটুনি, এত মুসুদি, কিছুই লাইক দাম। ওইটুকু ছেলে পুয়া লাগা ছুড়া, ওরই কাছে জানলাম। বাবুদের ঘরে বিদ্যের বুঝা, জ্ঞানীর জাহাজ চলে। ওইটুকু ছেলে আমাকে তবুও নাম ধরে কথা বলে। আমাদের গায়েও সব লাইকো, ভিক মেগে বেঁচে থাকা। বাবুদের ছেলে আমাকে তবুও বলতো হাবুল কাকা। বয়সে বড়জি, তাকে কাকা দাদা সব বলতে হয়। গাঁয়েই শিখেছি, গাঁয়ের স্কুলে এরম পাড়া লয়। আমি তো আবাম, মাথাতে গোবর, মার খেয়েছি গো কত। কিছু মনে নাই, শুধু মনে হয় ভালোবাসত কত। ভিজে ভাত খেয়ে সেলেটে বগলে স্কুলে দৈত্যাম। তেল চপচপে চুলে ধুলো আর ঘাড়ে গর্দানে ঘাম। এই সব লিয়ে ঘরে ফিরে এসে তো দূরে তুলে সেই বইকালে টক দিয়ে ভাত। কিছু যাই নাই ভুলে। সেই আমাদের স্কুল ঘর, সনাতন মাস্টার, মোটা লাঠি চক, চশমাটো ভাঙা, কানি ছিঁড়া ডাস্টার। সেই টোপাকুল আঁকড় জীবনও, সেই বিড়ি ফুকে আসা, সব মনে আছে। বুক ভরে আছে সেদিনের ভালোবাসা। বাবুদের ছেলে ইংরেজি শিখে এই তো শিখেছে লয়। কাকার যুগ্গি লুককে মানু না, কেন না চাকর হয়। আচ্ছাই শিক্ষা দিয়াছ গো মিস, আচ্ছাই শিকলে সার। গেরামের ভূত হাবল বাউরি কইচ্ছে নমস্কার। জিন স্কুলে পড়লে বাপের বাবা নাম ভুলে যায়, সেই স্কুলে পড়তে যাবার কোনো দরকার নাই। আমার বেটকে মুখ্যু রাখব, সিটই বরং ভাল্য, নইলে কে জানে কোনোদিন ও বাবাকে বলবে শালো। ওই যে বেজেছে ঢঙ্কা, এবার স্কুল ছুটি হইল। লাউ এইবার ছুঁড়ার ব্যাগটো হিচুলে গাড়িতে তুলো। বাবা ভারী কি গো, বিদ্যের বুঝা, বোতলে ভর্তি জল। চলো বাপধন, ন্যাক শিখেছ। হরিবল হরিবল। নমস্কার। সাধারণ একটি আঞ্চলিক ভাষার কবিতা আমরা শুনে নিলাম। অনেকক্ষণ থেকে দেখছি ছোট্ট বোন রীতিশা চুপ করে বসে আছেন। চলুন ওর কাছ থেকেই একটি নাচ আমরা দেখে নিই।
অসংখ্য ধন্যবাদ জানাই বোন রীতিশাকে তার এই অসাধারণ নৃত্য পরিবেশন করার জন্য। আচ্ছা তিয়াসদি, এবারে একটা বাচ্চা ছেলে কাছ থেকে আবৃত্তি শুনে নিলে কেমন হয়? এখানে তো সব ভাই বোনদেরই আবৃত্তি হয়ে গিয়েছে, তুই আবার বাচ্চা বলতে কাকে বলছিস? আরে আমি তো দেখছি আজকে অ্যাঙ্কারিং করতে এসে তুমি তাড়াহুড়োতে সবই গুলিয়ে ফেলেছো। কেন, আমাদের কৃষাণু ভাই তো আছে, ওর একটা আবৃত্তি শুনলাম, একটা আবৃত্তিতে কি মন ভরে? তাই কৃষাণুকে ডেকে নিচ্ছে এবার মঞ্চে, তার কাছ থেকে আরও একটি সুন্দর আবৃত্তি শোনার জন্য। কবি সরলদের কবিতা দুর্গা আসে, দুর্গা আসে দূর গাঁ থেকে, মাথায় নিয়ে ঝাঁকা, আলতারাঙা পা দুটি তার ধুলোই পড়ে ঢাকা। কাক ডাকা সেই ভোরের বেলায় ঘুমের থেকে উঠে, বেগমপুরের স্টেশনে ট্রেন ধরে সে ছুটে, দুর্গা আসে দূর গাঁ থেকে, মাথায় নিয়ে ঝাঁকা, ঝাঁকাই থাকে উচ্ছে বেগুন, বেল গোটা কয় পাকা। গাঁয়ের মেয়ে মায়ের সাথে ৮০-৩০ দিনই, হাজার লোকে বাজার তো যাও, কি আর তাকে চিনি। নমস্কার। কৃষাণুকে তার অসাধারণ আবৃত্তি পরিবেশন করার জন্য। এবারে আমরা চলে যাব তিন মূর্তির আরেক মূর্তির কাছে। বরুণ স্যারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে সত্যি আমাদের মন ছুঁয়ে নেন, কিন্তু আমাকে তিয়াসিদি বলছিল বরুণ স্যার যখন বক্তব্য দেন তখন বরুণ স্যার একটু চোখ মুখ বুঝে বক্তৃতা দেন। যদি আজকে বরুণ স্যার চোখ মুখ খুলে প্রাণবন্ধভাবে আমাদের সামনে এই বক্তৃতা দেন তাহলে সত্যি আমরা খুবই খুশি ও আনন্দিত হয়ে উঠব। তাই বরুণ স্যারকে আজকের দিনে কিছু বলার সম্পর্কে এবং তার একটি আবৃত্তি পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে যেহেতু আমার থেকে ছোট, প্রত্যেককে আমি আগে শুভ বিজয়ের প্রাণ ভরা আশীর্বাদ করছি। যারা ছোট আছে তাদের অপরন্ত ভালোবাসা জানাচ্ছি। আমাদের আজকে আমরা এখানে কেন এসেছি সে সম্পর্কে আমাদের প্রত্যেকে আমরা জানি, অবহিত আছি, কিন্তু কিভাবে এই আজকের অনুষ্ঠানটা হলো বা তার যে প্রস্তুতি পর্বটা সেটা একটু না বললেই চলে না। আমি আমার প্রাক্তন ছাত্র সমাম মল্লিক, যাকে মনোজ নামেই বেশি পরিচিত সকলের কাছে, মনোজ মল্লিককে আমি বলি যে গত বছর আমরা কল্যাণ নার্সারিতে এরকম একটা বৈঠকে আড্ডা করেছিলাম। এবছর যদি তোমাদের বাড়িতে যে আমরা বৈঠকে আড্ডা করি তাহলে কেমন হয়। প্রস্তাবটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মনোজ বা সৌমাভ লুপে নিল, বলল ঠিক আছে আপনি যখন প্রস্তাব দিচ্ছেন আমি সেটা সানন্দে গ্রহণ করছি। এই জন্য আমি মনোজকে আমার প্রাণভরা আশীর্বাদ করছি যে ও আরও উন্নতি করুক এবং আগামী দিনে যখনই প্রয়োজন হবে আমরা তার বাড়িতে অনুষ্ঠান করব
যদি বিভিন্ন অনুষ্ঠান যে আমরা যে পড়ে থাকি বছরে, তার মধ্যে দু একটা অনুষ্ঠান এখানে করতে পারি। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা হচ্ছে বিজয়া সম্মিলনী। বিজয়া সম্মিলনীটার সম্বন্ধে আমরা সবাই অল্প বিস্তর অবহিত, কারণ বছর বছর আমরা এই অনুষ্ঠানটি করে থাকি আমাদের সুরাকাশের প্রযোজনায়। আজকে আমরা পুজোর পর সবাই এখানে মিলিত হয়েছি। যদিও আমরা গত 2-3টি অনুষ্ঠান আমরা করে ফেলেছি বিজয়া সম্মেলনী সুরাকাশের উদ্যোগে। গত পরশু এবং তার আগের দিন আমাদের তাপস ঘোষ মহাশয়ের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হয়েছে এবং প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে। এবার আমরা এখানে এসেছি। এখানে একটা কথা আমি বলতে চাই যে আজকে আমরা উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠান করছি। গত দুদিনে যারা প্রাকৃতিক যে বিপর্যয় মধ্য দিয়ে আমরা গেছিলাম বা চলছিলাম, সেই জন্য আমরা উন্মুক্ত পরিবেশে কোনো অনুষ্ঠান করতে পারিনি। কিন্তু আজকে আমরা খোলা আকাশের নিচে একটা মৃদুমন্দ বাতাসে এবং একটা সুন্দর একটা মনোরম পরিবেশে এবং যার বাড়িতে আয়োজন করছি তাদের মনোমুগ্ধ ব্যবহার আমার হৃদয়কে বারবার নাড়া দিচ্ছে। মনে হচ্ছে যে আমি এক টুকরো শান্তিনিকেতনকে আজকে যেন উপহার হিসাবে এখানে খুঁজে পেলাম। আমার মনে পড়ছে যে এই বাড়িতে সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। এখানে আমি 3-4 জন আমার ছাত্র, এখানে বাড়ি যারা ছেলে মেয়ে যারা আজকে বড় হয়েছে, তাদেরকে আমি পড়িয়েছি, যেটা তার জন্য আমি ধন্য যে তারা আজকে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। কিছুক্ষণ আগে নিরঞ্জন মল্লিক যে বলে গেলেন কিছু আমার সম্বন্ধে একটা কথা, তার জন্য আমি গর্ব অনুভব করি যে আমার সামান্য শিক্ষাদানের জন্য সে আজকে ইঞ্জিনিয়ারিং হতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আরও পদোন্নতি হবে, এটা যেন আমি গর্ব, আমি তাকে আমি আশীর্বাদ করছি সে যেন আরও উন্নতি করতে পারে তার চাকরি জীবনে। আমি বলতে চাই যে আজকে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আজকে এখানে অনুষ্ঠান করলো, কেউ আবৃত্তি করলো, কেউ নৃত্য পরিবেশন করলো এবং বিভিন্ন রকমভাবে কেউ আবার হয়তো মানে আরও কিছু করলো, যেটা আমি আসার আগে হয়ে গেছে। আমি একটা অনুষ্ঠানে ছিলাম এর আগে ভাঞ্জিটিয়াতে, সেই জন্য আসতে আমার দেরি হয়ে গেছে। সেই জন্য ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান থেকে আমি দেখার থেকে বঞ্চিত হয়েছি। এর জন্য খুব নিজেকে খুব মানে যাকে বলে দুর্ভাগ্য লাগছে। যা হোক, সব কিছু তো সবসময় হয় না, একটা করতে গেলে আরেকটা ছাড়তে হয়, এইটা হচ্ছে নিয়ম। কিন্তু যেটুকু আসলাম আজকে প্রায় ঘন্টাখানেক হতে চললো, তাতে আমি খুবই সত্যি বলছি, প্রতিটি বাচ্চার যে তাদের যে দক্ষতা, তাদের যে পারফরমেন্স দেখলাম সত্যি মনোমুগ্ধকর, ভুলতে পারবো না। এই বাচ্চাগুলোকে যারা প্রশিক্ষক তারা যদি আরও ঘষে মেশে যদি তাদেরকে আরও যদি উন্নত করতে পারে, আমার মনে হয় তারা ভবিষ্যতে একটা জায়গায় পৌঁছে যাবে এবং উন্নতি করবে। এই আশাটুকু আমি তাই আশা করতে পারি, এটা আমার দৃঢ় আশ্বাস। তাই তোমরা যারা এরকম মানে বিভিন্ন রকম যারা আবৃত্তি গান নৃত্য করছো, তারা কিন্তু এগুলো ছাড়বে না। আজকে আমরা যে যুগে বাস করছি, যে পরিবেশে বাস করছি, সেখানে দেখা যাচ্ছে পড়াশোনার এত চাপ যে তার পাশাপাশি এই যে তার যে এগুলো যে আমাদের মধ্যে যে শৈল্পিক যেটা দক্ষতা বা আমাদের মধ্যে যে এই যে বিভিন্ন রকম যে আনুষঙ্গিক যেগুলো ব্যাপারগুলো থাকে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ আবৃত্তি করতে ভালোবাসে, কেউ নাটক করতে ভালোবাসে, এগুলো কিন্তু তারা করতে পারছে না, কেন পড়াশোনার চাপে। আমি তাই একজন মানে আমি গৃহশিক্ষক হিসাবে আমি বলতে চাই, আমি কিন্তু পার্মানেন্ট কোনো স্কুলে চাকরি করিনি, আমি চাকরি যেমন করেছি অফিসে চাকরি করেছি, কিন্তু এই এলাকার আমি একজন গৃহশিক্ষক হিসাবে বেশি পরিচিত। আমি সেই হিসাবে আমি বলতে চাই মা বাবাদের কাছে আমার অনুরোধ আজকে যে আপনারা ছেলেমেয়েদের যেমন লেখাপড়া শেখাচ্ছেন, তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটুকু যেন তারা যাতে না হারিয়ে ফেলতে পারে, সেটাও কিন্তু দেখা দরকার। তবেই কিন্তু একটা মানুষ হতে পারবে। কারণ বর্তমানকালে যে দেখা যাচ্ছে যে পরিবেশ আমি দেখছি চারদিকে এত যে দেখছি আমরা যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, অপসংস্কৃতির পরিবেশ চারদিকে ছেয়ে গেছে। সেখানে দেখছি কি যে ছেলেমেয়েরা এক একটা ছেলেমেয়ে ব্রিলিয়ান, লেখাপড়া তাদের নামের পাশে বড় বড় ডিগ্রি, কিন্তু তারা মানুষ হতে পারছে না। মানুষ হওয়ার মধ্যে আলাদা সংজ্ঞা রয়েছে। তাই রবীন্দ্রনাথ বলেছেন মানুষ হওয়া বড় বড় ডিগ্রি বা শিক্ষাগত অর্জন করা খুবই সহজ, কিন্তু মনুষ্যত্ব অর্জন করা বিরাট কঠিন। তাই আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষিত ছেলেমেয়েরা
বড় বড় চাকরি বাকরি করছে, কিন্তু তাদের পরিবারের শেষ বয়সে মা বাবাকে দেখছে না, মা বাবার আশ্রয় হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম। সেটা আমরা আজকে আমাদের বাস্তব জীবনে আমরা মানে হর দেখতে পাচ্ছি। সুতরাং আমরা ছোটোর থেকে এই যে ছোটোর থেকে যখন শিক্ষা দেবো ছেলে মেয়েদের, তাদের এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি তাদেরকে শেখাবেন, তাহলে তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা সুস্থ সাংস্কৃতিক চেতনাবোধ জেগে উঠবে, যেটা ভবিষ্যতে তাদের কার্যক্ষেত্রে লাগবে। এই দুর্গা পুজো সম্বন্ধে এবং আজকের সমাজ সম্পর্কে জেনে নিলাম। সত্যি স্যারের কথা আমাদের জীবনে পাথেয় হয়ে থাক, এবং স্যার আমাদের কথায় আজকের দিনে সত্যি প্রাণ চঞ্চলভাবে স্বাধীনভাবে আজকে তার বক্তৃতা আমাদের সামনে পরিবেশন করলেন। সত্যি আমরা ধন্য ও গর্বিত। স্যার আমাদের সুরাকাশ পরিবারকে আশীর্বাদ করুন, যেন সুরাকাশ পরিবার আরও শ্রীবৃদ্ধির পথে যেতে পারে, এই আশাই রইল স্যারের কাছে। শোনো মিষ্টি মেয়ের এক গল্প, শোনাই গানে, সে যে তুলির টানে আঁকে স্বপ্ন সবার মনে। দাঁড়াও তিয়াসদি, আবার গান শুরু করে দিল। এবারে গান নয়, এবারে আমরা দেখে নেব একটি সুন্দর নৃত্য পরিবেশনে সৌমফু আঙ্কেলের কন্যা ইশিকা মল্লিক মহাশয়া। তাকে মঞ্চে রেখে নিচ্ছি। Thank you.
সাধারণ নৃত্য পরিবেশন করার জন্য। এবারে আমরা আরও একটি নৃত্য দেখে নেব মেঘা মণ্ডল দিদির কাছ থেকে। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সত্যি অপূর্ব একটা নৃত্য আমরা দেখে নিলাম। আচ্ছা তিয়াস্তি, আমরা এতক্ষণ ধরে আবৃত্তি, গান, নাচ দেখলাম। এবারে আমরা সুরাকাশ বাচিক সংস্থার এমন একজনের কাছে আঞ্চলিক আবৃত্তি শুনব, যারা আঞ্চলিক আবৃত্তি শোনার জন্য সকলে আগ্রহে অপেক্ষা করে এবং যারা আঞ্চলিক আবৃত্তি শুনতে কেউই বিরক্তি বোধ করেন না। তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি কিন্তু ধরে ফেলেছি, তুই নিশ্চয়ই স্বপন স্যারের কথা বলছিস, তাই না? একদম ঠিক বলেছো তুমি। মঞ্চে আমন্ত্রণ জানাই স্বপন স্যারকে এবং আমি কবিতাটা শুনতে চাইছি সে আগের অনুষ্ঠানে তিনি যেটি গ্রামের দুর্গা ঠাকুর এবং শহরের দুর্গা ঠাকুর নিয়ে করেছিলেন। আমি আগে একটা আঞ্চলিক কবিতা করেছি, আবার একটা আঞ্চলিক কবিতা করছি সকলের অনুরোধে। আমরা জানি শহরের ঠাকুরগুলো অনেক চাকচিক্যতায় ভরা, আর গ্রামেরগুলো একটু নড়বড়ে ধরনের, বেঁকে আছে, কোনো দিকে উপর দিকে মাথা করে আছে। ঠিক গ্রামের আর শহরের মধ্যে এইটুকুই পার্থক্য। এই পার্থক্য নিয়ে আমাদের দেবাশিস দণ্ড, কবি দেবাশিস দণ্ড একটা
কবিতা লিখেছে, সেটাই আমি পড়ছি। টাউনের ঠাকুর। টাউনের ঠাকুর দেখবি চ, দেখলেন না চোখটা একবারে টেঁড়া হয়ে যাবে। আরে টাউনের দুর্গা গাঁয়ের দুর্গার লেখেন লয় রে, গাঁয়ের দুর্গা হইল গিয়ে লড়বইয়া, যেমন গুড়া কুমাইয়া পান দক্তা খাইয়া উঠে পড়েছে, ত্রিশুল মিশুলগুলো তেমন একটা হাতা খুন্তি। টাউনের গুলা কিন্তু দমে স্মার্ট, টিপটপ, ফিটফাট। আর লজ্জার এমন ভাসবে না অসুরের একবারে হালুয়া জাম। গাঁয়ের অসুরগুলা তো চাষা ভুষা, বগল ভর্তি লোম, বাপরে কি গন্ধ। টাউনের গুলা ক্রিম মাখা, চাঁচা পুচা, যেমন জিমলে অক্ষণে বেড়াইল, ডিও মাইরে এমন পজলিয়া দাঁড়াবে না পুরা একেবারে সুপার স্টার। দুর্গা, অসুর, কার্তিক, গণেশ, আরে টাউনের তো সব কটাই সেলিব্রিটি। ঠেলা ঠেলি, গুঁতি, মোবাইল নিয়ে চিরিক মিরিক, ওদের কাউকে পৌঁছাতে পৌঁছাতে বিজয়া, শুভ বিজয়া এসে গেল। লে লাড্ডু মন্ডা খা। টাউনের প্যান্ডেল লাইটিংগুলো কি বলবো রে, একটা বাঁশের দালান করতে যা খরচা না, ওটাই 5-5টা পাকা দালান হয়ে যাবে। আর লাইটিংগুলো এমন চুরুক বুড়ুক করছে, কত বছর তো আমি মাথা ঘুরে একবার মেন রোডে পড়িয়ে গেলাম রে। এসব গল্প করতে করতে মামুর ফটফটি চাইতে ভাগ্নে চলল টাউনে। মামু অবশ্য মিছা কথা বলে নাই, টাউনের ঠাকুর গাঁয়ের পাড়া লয়, দমে চকচকে। মামু বলল, এরা বড় লোক ঠাকুর বটে রে, একবার লয় দুবার প্রণাম কর। গাইদে এদের ইনকাম, মোটা মোটা চাঁদা পাচ্ছে, কাটমানি পাচ্ছে, তা বাদে ধর পাক্কর আছে। ইধারলে উধারলে স্পন্সর মনসর বিরাট ব্যাপার রে। ওই দেখ না অ্যাডভার্টাইজগুলো কেমন ফরাইছে চারিদিকে। মানুষ বল আর ঠাকুরই বল, যার যেমন টাকা সে তেমনই চকচকিয়ে। ভাগ্নে হাঁ কইরে ভাইছে মা দুর্গাকে, যে ত্রিশুলটা ভুঁকাই দিচ্ছে ওষুধটার পেটে, উপর ডগায় লেখা আছে স্পন্সর্ড বাই মাউন্টেন টিএমটি বার। মাউন্টেন বাদে কথা হবে নাই, ঘর দুয়ারের আসল মজবুতি। মায়ের হাতে একটা গদা আছে, তাতে লেখা আছে স্পন্সর্ড বাই গম্বুজা, এক মারে মারাইন দিব। মায়ের হাতে একটা খাঁড়া আছে, তাতে লেখা স্পন্সর্ড বাই রঘুবীর ঝুনঝুনওয়ালা। ভাগ্নে বলল, মামু তুমি যে বললে মা দুর্গাকে দেবতাগুলো অস্ত্র দিয়েছে, আরে এগুলা তবে কি লেখা আছে? মাউন্টেন, গম্বুজা, রঘুবীর। মামু বলল, আরে খেপা, এগুলো সব দেবতাদেরই নাম রে, আরে ইয়ারাই তো এই যুগের আসল দেবতা। নমস্কার। আবৃত্তি সত্যি আমাদের মন ছুঁয়ে গেল। আমরা রানীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী নরোত্তম সরকার মহাশয়ের কাছ থেকে তার ছেলেবেলার স্মৃতি সম্পর্কে কিছু কথা শুনে নেব। নমস্কার প্রত্যেককেই। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বরুণ স্যার। সুরাকাশের দীর্ঘদিনের দায়িত্ব সামলেছেন, সভাপতির পদে ছিলেন। আমরা পেয়েছি যার আবৃত্তি শুনে প্রত্যেকে মন্ত্রমুগ্ধের মতো শুনলেন। আমি বারবার রিকোয়েস্টও করেছি যে আমি আরও একটা কবিতা শুনব। আমাদের শ্রদ্ধেয় স্বপন স্যার,
তাদের কাছে অনেক কিছু শেখার আছে। আজকের এই সন্ধ্যায় আমাদের সৌমাভদার বাড়িতে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে যে আমরা বিরাজ করছি, আর এত সুন্দরভাবে আমরা গুণীজনের সান্নিধ্য পেয়েছি, এটা কাশিমবাজার মনীন্দ্রনগর বলেই সম্ভব। সম্প্রতি বানজেটিয়াতে দুর্গাপূজার ওপেনিংয়ে যে সঞ্চালকদ্বয় এখানে সঞ্চালনা করছেন, অভ্রনীল এবং তিয়াস, ওরা গিয়েছিল সেখানে, ওপেনিংয়ের দায়িত্ব তারা পেয়েছিল। তো সেখানে সঞ্চালনার পর বাড়ি এসে অভ্রনীল আমাকে বলছে, বাবা বানজেটিয়া এখনো অনেক পিছিয়ে আছে। আমি বললাম কেন? দেখো, আমি ওখানে সঞ্চালকের দায়িত্ব যখন গেছিলাম দেখেছি, আমি মনীন্দ্রনগরেও দেখেছি, চুনাখালীতেও দেখেছি, কিন্তু বানজেটিয়া যেন অনেক পিছিয়ে। আজকে সত্যি অপসংস্কৃতি আমাদেরকে বিরাজ করছে আমাদের সমাজে, যেটা সম্যকভাবে বলেছেন আমাদের বরুণ স্যার। এই অপসংস্কৃতি, আমরা ডিজে বাজালে সবাই আনন্দে আত্মহারা হয়ে দুর্গাপূজার বিসর্জনে খুব আনন্দ করি, আর আমাকে বলা হয়েছে যে অতীতে স্মৃতিচারণা করার জন্য। যাই হোক, তো আমরা দেখছি, আমার একটা ঘটনা মনে পড়ে যায়। দীঘা গেছিলাম 2013 সালে, লক্ষ্মী পূজার ভাসান ছিল সেদিন। তো আমাদের গাড়ি থেমে গেছিল, ভাসানের ডিজের এত অত্যাচার, মনে হচ্ছিল যেন আমরা যে ইয়াং ব্লাড, তবু মনে হচ্ছিল যেন আমাদের বুকটা ধরফর করে উঠছিল। তাহলে একজন হার্টের পেশেন্ট, তাহলে তাদের কি হতে পারে? এই অপসংস্কৃতি আমাদেরকে যেন একেবারে ঘিরে ধরেছে, আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। আমরা কেউ ডিজে ছেড়ে বা চটুল নাচ বা গান ছেড়ে আমরা এই সংস্কৃতিতে ফিরতে চাই না। সুস্থ সংস্কৃতি আমাদের কাছে আর ভালো লাগছে না। কিন্তু সুরাকাশ বাচিক সংস্থা যেভাবে তাদের সুস্থ সংস্কৃতির বিকাশ মানুষের সামনে তুলে ধরছে, আজকে সৌমাভবাবুর বাড়িতে এই এত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে, সেটা সত্যি গর্বের বিষয়। আপনাদের সামনে দেখুন মিষ্টির হাঁড়ি আছে। তিয়াস প্রথমেই বলেছিল যে আজকে বিজয়ের আড্ডা যখন, তখন মিষ্টি খাবো, নাড়ু খাবো, মুরকি খাবো, বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার। কিন্তু আপনাদের মনে হয়েছে কি একবারও? দেখুন, মিষ্টির হাঁড়ির দিকে হয়তো একবারও আমাদের চোখ যায়নি, কারণ ভুলে গেছিলাম। প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা যে শিল্পীদের পারফরমেন্স অনবদ্য ছিল। আর স্বপন স্যার, সত্যি ওনার কণ্ঠেই মানায় এই সুন্দর আবৃত্তি। উনি এক ঈশ্বর প্রদত্ত মানুষ, আমাদের সামনে উপবিষ্ট হয়েছেন। তিনি সত্যিকারেই সুরাকাশের রূপকার বলা যায়। বরুণ স্যার তো সাম্প্রতিককালে আবৃত্তি সম্ভবত শুনেছি বই বেরিয়েছে, আমার পড়ার সুযোগ হয়নি। উনি স্বরচিত কবিতাও পাঠ করেন, খুব আনন্দের বিষয় আমাদের। তা আমার অতীতের যে ঘটনা আমি বলতে একটু অবতারণা করব। আমি প্রত্যন্ত গ্রামের ছেলে। আমি যে গ্রামে বড় হয়েছি সেখান থেকে স্কুল দূরে, কলেজ অনেক অনেক দূরে, প্রায় 4 কিলোমিটার দূরে আমি যেতাম হাই স্কুলে পড়তে। লোকসংখ্যা খুবই কম, দুর্গাপূজা হতো না। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমারই উদ্যোগে আমি কয়েকজন বন্ধুবান্ধব মিলে উদ্যোগ নিয়েছিলাম যে গ্রামে দুর্গাপূজা করব। বড়দের সঙ্গে আলোচনা করেছিলাম, তারপর দুর্গাপূজা অনুষ্ঠিত হলো। সে অপার আনন্দ। নিজের হাতে মণ্ডপ সাজিয়েছিলাম। একচালা ঠাকুর, আমি বললাম না, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সব আলাদা থাকবে, আমি আমার মতো করে সাজাবো। তো এই বছর আমি পুজো দেখে বাড়ি ফেরার পথে কান্তনগরে আমি দেখেছিলাম
একটা পাহাড়ের মতো করে একটা সুন্দর ডেকোরেশন করে ওই মূর্তিটা আমি দেখেছিলাম। আমি ছেলেকে বলেছিলাম, বাবা এই ঠাকুরটা দেখে আমার অতীতের সেই কথা মনে পড়ে যায়, কারণ আমি এইভাবেই সুন্দরভাবে এই ঠাকুরটাকে সাজিয়েছিলাম। সেই ঠাকুরের মধ্যেখানে এই যে সৌম্যবাবু এত পরিশ্রম করে যে গাছগুলো এখানে দিয়েছেন, আমরাও সেই গাছটা রাতের অন্ধকারে জঙ্গল থেকে বিভিন্ন রকমের গাছ, সুন্দর সুন্দর গাছ দেখতে পাওয়া যায়, আমার বন্ধুরা মিলে তুলে নিয়ে এসে টবে করে লাগিয়ে সেখানে ডেকোরেশন করেছিলেন। আর এই অনুষ্ঠানে এখানে হবে যার সুন্দর পরিকল্পনা, তাকে তো প্রশংসা না করে আমি পারছিই না। গতকাল রাতে আমি আমাদের সুরাকাশ বাচিক সংস্থার কর্ণধার মাননীয় সুবীর কুণ্ডু মহাশয় দুইজনে আমরা এসেছিলাম। বরুণ স্যার ফোন করেছিলেন সম্ভবত, যে উনি তো বারবার ফোন করছেন, তোমরা একটু জায়গাটা দেখে এসো। আসলাম, এখানে টবে ভর্তি ছিল। উনি আমাদের বললেন যে দেখুন মাস্টারমশাই, এইটুকু জায়গাতে যদি এখানে টেস্ট করি তাহলে কি হবে, আপনাদের প্রোগ্রাম করতে পারবেন? আমি বলেছিলাম মনের ইচ্ছে থাকলে সব কিছু হয়। তা দেখুন এত জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলু প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরায় অতুলা প্রণমী বরদা অজরায় অতুলা বহু বলধারিণী রিপুদল ভারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলু প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। সকলকে জানাই সুরাকাশ বাচিক সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। আপনারা এতক্ষণ ধরে যে আমাদের এভাবে সহায়তা করলেন, এর জন্য সুরাকাশ বাচিক পরিবার সত্যি আনন্দিত ও গর্বিত। সুরাকাশ বাচিক সংস্থা হলো এমন একটি সংস্থা যেখানে যত্ন সহকারে আবৃত্তি ও অ্যাঙ্কারিং শেখানো হয়। সুরাকাশ বাচিক সংস্থা হলো এমন একটি সংস্থা যা শুধুমাত্র জেলা নয়, রাজ্য এমনকি সর্বভারতীয় স্তরেও জয়লাভ করে এসেছে। তাই আপনাদের এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।